এই নির্বাচনে মন স্থির করছি, ভোট দিতে যাব না, ভোট দেবই না। যদি আওয়ামী লীগের ভোট হয় তাই আমরা শেখ হাসিনার ভোট দেব, আর যদি না হয় আমরা ওই জায়গায় যাব না। তারেক রহমান দেশে ফেরায় দেশটা রক্ষা পেয়েছে বলে এক সাংবাদিক বন্ধু খুব আনন্দ করে কথা বলেছিলেন আমার সাথে সেদিন। বলছিলেন, দেখবেন তারেক রহমান ইউনূস আলী রিয়াজ গংদের জুলাই সনদ ছুঁড়ে ফেলে দেবেন, মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে রক্ষা করবেন, আওয়ামী লীগকে আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার সুযোগ দেবেন না। তাছাড়া হায়না ভোট নিয়ে জিয়াউর রহমান যে বাজি ধরেছিলেন সেই বাজি ব্যাকফায়ার করেছিল, তারেক রহমানের সেই অভিজ্ঞতাও আছে। সুতরাং তারেক রহমান হেনা ভোটের দিকে যাবেন না, হেনা ভোট নিয়ে কথাই বলবেন না নির্বাচনের আগে। আমি সেই বন্ধুকে কিছু বলিনি, আমি আমার নিজের সঙ্গেই বাজি ধরেছিলাম নির্বাচনের 10 দিন বাকি থাকতেই তারেক রহমান ঠিকই হ্যাঁর পক্ষে ভোট চাইবে, কিংবা তাকে হ্যাঁর পক্ষে ভোট চাইতে বাধ্য করা হবে। সরকারি কর্মকর্তারা এখন হ্যাঁ না ভোটের পক্ষে প্রচার চালাতে পারছে না, চালালে কারাদণ্ড হবে। তারেক রহমান সরকারের অংশ, ফলে তারেক রহমানকে তো করতেই হবে, এটা না করলে তো খবর আছে। সাংবাদিক বন্ধুকে আমি বলেছিলাম সেদিন, দেখেন কি হয়। এই তো হলো, তারেক রহমান হ্যাঁ বলেছেন, কিংবা হ্যাঁ বলতে বাধ্য হয়েছেন। চলুন খোঁজার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, হ্যাঁ বলেছেন নাকি হ্যাঁ বলতে বাধ্য হয়েছেন। তারেক রহমান শেষ পর্যন্ত কেন হ্যাঁ বললেন? বিএনপি একটি আদর্শহীন রাজনৈতিক সংগঠন হিসেবে নিজেকে প্রমাণ করেছে বারবার। কোন নির্দিষ্ট রাজনৈতিক দর্শন কিংবা অটুট নীতিমালা তাদের নেই, যা আছে তা হলো ক্ষমতার প্রতি অন্ধ লালসা। এই জামায়াতের সাথে জোট করতেও তাদের বুক কাঁপেনি কখনো। আবার প্রয়োজনে ধর্মনিরপেক্ষতার মুখোশও তারা পরে। লন্ডনে বসে তারেক রহমান যতই ব্রিটিশ ভদ্রতার ভাব নিয়ে থাকুন, মূল চরিত্রে তিনি একজন কূটকৌশলী রাজনীতিবিদই রয়েছেন, বাবার মতোই। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি তারেক রহমান না বুঝে নিয়েছেন বলে মনে হয়? আমার মনে হয় না। কিন্তু তার পেছনেও কিন্তু আছে। তিনি ভালোভাবেই জানেন দেশে গণভোটে না কখনো জেতে না। এই সিস্টেমটাই এমন ভাবে সাজানো তার বাবার আমল থেকে। তার বাবা যেরকম 110% হ্যাঁ ভোট পেয়েছিলেন, হ্যাঁ ছাড়া অন্য কোনো ফলাফল আসার সুযোগ এদেশে নেই। তারপরও কেন তিনি এই অবস্থান নিলেন? কারণটা খুবই স্পষ্ট। ইউনূস সরকারের কাছে নিজেদের আনুগত্য প্রমাণ করা, তারেক রহমানের নিজের আনুগত্য প্রমাণ করা। কারণ তারেক রহমানকে আসতে দেওয়া, দেশে আসতে দেওয়া, তাকে রাজনীতি করতে দেওয়া, এমনকি প্রধানমন্ত্রীর হওয়ার লোভ দেখানো, সবই কিন্তু ইউনূসের দয়াতে হয়েছে, জামাতের দয়াতে হয়েছে। আসলে 17 বছর ক্ষমতার বাইরে থেকে দলকে টিকিয়ে রাখা নিঃসন্দেহে বিএনপির সবচেয়ে বড় কৃতিত্ব। কিন্তু এই দীর্ঘ সময় তাদের ভেতরে একটি মানসিকতা তৈরি হয়েছে যা আজ প্রকাশ পাচ্ছে। ক্ষমতার কাছাকাছি এসে তারা এখন যে কোনো মূল্যে এই ক্ষমতাটা ধরে রাখতে চায়। এই মানসিকতার কারণেই তারা ইউনূস সরকারের প্রতিটি সিদ্ধান্তে সমর্থন দিতে বাধ্য হচ্ছেন, সমর্থন দিচ্ছেন এবং কোনো রকমের সমালোচনাও করছেন না ইউনূসের। জুলাই জাতীয় সনদের বিষয়টি যখন প্রথম আসে তখন বিএনপি বলেছিল নির্বাচিত সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু ইতিমধ্যে যখন সরকার একতরফাভাবে বাস্তবায়নের আদেশ জারি করলো, তখন তাদের প্রতিবাদ ছিল নিতান্ত লোক দেখানো। আসলে তারা জানতো যে এই সনদ বাস্তবায়িত হলে তাদের জন্য রাজনৈতিক সুবিধা থাকবে, গণভোট। এবং সুবিধাটা কি? কারণ হচ্ছে প্রতিবার বঙ্গবন্ধু হত্যার পরে তার বাবা ক্ষমতায় এসেছে, দল গড়ার সুযোগ পেয়েছে, কারণ আওয়ামী বিরোধী একটা শক্তি তাদের দরকার আছে। আর এই মুহূর্তে জামাত বিরোধী একটা শক্তির দরকার আছে তাদের, ইউনূসের। ফলে তাদের একটা রাজনৈতিক সুবিধা তো হবেই। গণভোটে হ্যাঁ জিতলে যা ঘটবে তা তারেক রহমানের অজানা নয়। ইন্টারিম সরকারের মেয়াদ আরো 9 মাস বৃদ্ধি পাবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে তারা নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন আনবেন। আর এই পুরো প্রক্রিয়া নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবেন নিছক প্রদর্শনীর পুতুলের মতো। তাদের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, থাকবে শুধু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার সুবিধা। এই পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় অংশীদার হতে চায় বিএনপি। তারা জানে যে জামায়াত এনসিপি জোট ইতিমধ্যে ইউনূস সরকারের পূর্ণ আস্থাভাজন, ক্ষমতায়ও তারা চলে যেতে পারে। তাই এই মেরুকরণে পিছিয়ে না পড়ার জন্য তারেক রহমানের হ্যাঁ বলা ছাড়া আর তো কোনো উপায় নেই। তাছাড়া বিদেশি চাপদাতারা তো আছেই। তারেক রহমানের এমন সব তথ্য তাদের হাতে আছে যা বাজারে ছেড়ে দিলে তারেক রহমানের জন্য নির্বাচন করা তো দূরের কথা, বাংলাদেশে থাকাটাই মুশকিল হয়ে যাবে। তারেক রহমান এই হিসেব নিকেশ করেই তার সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে বাধ্য হয়েছেন। কিন্তু এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি যে জিনিসটা স্বীকার করে নিল তা হলো তারা আর একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি নয়।
ইউনূস সরকারের ইশারায় তারা নাচে, তারা বসে, তারা খায়, তারা হাসে, তারা কথা বলে, এবং এই যে তাদের বাস যাত্রা, এই যে তারেক রহমান সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে এবং ইউনূস সরকার করতে দিচ্ছে বলেই করছে। তাদের সাথে জামায়াত বা এনসিপির আসলে কোনো পার্থক্য নেই। শুধু জামায়াতের আলখাল্লার নিচে, মানে জামায়াত তাদের যে ছুরি, হত্যাকাণ্ডের ছুরি বা চাকু যা দিয়ে বা খুর যা দিয়ে রক কাটে, তা লুকায় রাখে হচ্ছে আস্তিনের ভিতর, আলখেল্লার ভিতর, আর বিএনপি বন্দুকের নলটা লুকায় রাখে তার স্যুটের পকেটে। ইন্টারিম সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এই পুরো খেলায় নিজেদের অবস্থান মজবুত করতে চায়। গণভোটে হ্যাঁ জিতিয়ে তারা জুলাই সনদ বাস্তবায়নের বৈধতা পাইতে চায়। এরপর আর কোনো নির্বাচিত সরকারের হাতে এই কাজ ছেড়ে দেওয়ার ঝামেলা মানে রাখতে চায় না। নিজেরাই সবকিছু সম্পন্ন করে তবেই ক্ষমতা হস্তান্তর করবে, নাকি সেটা পরে দেখা যাবে আর কি। মোহাম্মদ ইউনূসের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখানে স্পষ্ট। আসলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পর তিনি জয়ী দল দিয়ে বর্তমান প্রেসিডেন্টকে সরিয়ে নিজে সেই পদে বসবেন। সেখানে প্রেসিডেন্সিয়াল এবং সংসদীয় ব্যবস্থার এমন এক মিশ্রণ তৈরি করবেন যাতে তার হাতে সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। তারেক রহমান এই পুরো চক্রান্তে একজন অংশীদার হয়ে উঠেছেন। তিনি হয়তো ভাবছেন যে হ্যাঁ বলে এখন যে সুবিধা নিচ্ছেন, পরবর্তী নির্বাচনে জিতলে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু তার এটা বিভ্রম। তিনি আসলে একটা বিভ্রমের মধ্যে আছেন, কারণ যে সিস্টেম এখন তৈরি হচ্ছে তাতে নির্বাচিত সরকারের হাতে প্রকৃত ক্ষমতা থাকবে না, থাকবে অনির্বাচিত একদল মানুষের হাতে, যার নেতৃত্ব থাকবে ইউনূসের কাছে। বাস্তবতা হলো তারেক রহমান এবং তার দল এখন পুরোপুরি ইউনূস সরকারের দয়ার উপর নির্ভরশীল। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর তারা এতটাই হতাশ হয়ে পড়েছেন, যে কোনো মূল্যে ক্ষমতার কাছাকাছি তাদের থাকতেই হবে। এই মানসিকতার কারণে তাদের হ্যাঁ বলা ছাড়া আর কোনো পথ নেই। শোনা যাচ্ছে বিদেশি দূতাবাসের প্রধানরা এসে তারেক রহমানের সাথে দেখা করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা তারেক রহমানকে চাপ দিয়ে হ্যাঁ বলিয়েছেন, কিন্তু আমার তা মনে হয় না। কারণ আমার আরো মনে হয় যে তারেক রহমান আসলে নিজেই এই নাহলে ক্ষমতা থাকবে না তার হাতে, তাকে দেশ থেকে চলে যেতে হবে, খুনও হয়ে যেতে পারেন। আমি অনেকদিন আগে একটি ভিডিও করেছিলাম যে তারেক রহমানকে কি হত্যা করতে চান ইউনূস, এই ভয়কে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু এই সিদ্ধান্তের মাধ্যমে তারা নিজেদের স্বাধীন রাজনৈতিক পরিচয় বিসর্জন দিয়েছে, তারেক রহমান এবং বিএনপি দুটোই। তবে রাজনীতির মাঠে শেষ কথা বলতে কিছু নেই। জিয়াউর রহমান তো বলেছিলেন, বিএনপি, জামায়াত, এনসিপি যখন হ্যামিলনের বাসিওয়ালাদের মতো হ্যাঁ ভোটের প্রচারণায় মগ্ন এবং বামপন্থীরা ভাবছে ইউনূস সাহেব ভদ্রলোকের মতো ক্ষমতা দিয়ে চলে যাবে, তখন চায়ের কাপে তুফান ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র এবং তাদের বশংবদ জাতিসংঘ বা পশ্চিমা গোষ্ঠী হয়তো ইউনূস জামায়াত নেক্সাসকে ক্ষমতায় বসাবেই, কিন্তু মুদ্রার উল্টা পিঠও তো আছে। ভূরাজনীতির জটিল সমীকরণে দাতা গোষ্ঠীগুলোর অন্য হাত যদি রশি কষতে শুরু করে, তবে এই সাজানো বাগান তছনছ হতে সময় লাগবে না। অতি আত্মবিশ্বাস এবং বিদেশি প্রভুদের উপর অন্ধ নির্ভরতা 12 তারিখের নির্বাচনটাকেই ভণ্ডুল করে দিতে পারে। আমি এটা বিশ্বাস করি। আমি বারবার বলেছি 12 তারিখে নির্বাচন হবে না, কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশ। তখন হয়তো দেখা যাবে হ্যাঁ বা না কোনোটাই আর প্রাসঙ্গিক থাকবে না। পুরো খেলাটার মাঠটাই হয়তো বদলে যাবে। বিএনপি তখন বুঝবে লোভে পাপ আর পাপে মৃত্যু প্রবাদটি রাজনীতির ক্ষেত্রে কতটা সত্য। আর এই বাস্তবতা তারেক রহমান ভালো করেই জানেন, তাই শেষ পর্যন্ত তিনি হ্যাঁ বলেছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস দেশি বিদেশি শক্তিবর্গ তারেক রহমানকে দিয়ে হ্যাঁ বলিয়েছে, হ্যাঁ বলতে বাধ্য করেছে। হয় হ্যাঁ বলো, নাহলে আউট।